আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ। বাংলাদেশের কর বিধি। বাংলাদেশের কর বিধি থেকে আমরা এর আগে এই ট্যাক্স মূল্য সংযোজন কর বিবরণী এই অধ্যায় থেকে 5টি ম্যাথ দিয়েছিলাম। তার আগে আমরা এর আগের ক্লাসগুলোতে 3টি ম্যাথ সলভ করে দেখিয়েছি। এই 3টি ম্যাথ সহ সহ এই চ্যাপ্টারের টোটাল 5টি ম্যাথ দাগিয়ে দেওয়া আছে আমাদের ফাইনাল সাজেশন ক্লাস সলভ ক্লাস। এখানে আমাদের মূল্যায়ন কর বিবরণী 3টি সমাধান দেওয়া রয়েছে। আজকে আমরা বাকি 2টি ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, এই 2টি ম্যাথই আমরা আজকে সলভ করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি 2টি ম্যাথ খুব সহজেই বুঝতে পারবেন। প্রবলেম 7। প্রবলেম 7 আমাদের 5 স্টার দেওয়া রয়েছে। প্রবলেম 7 এবং 8 এই দুইটা ম্যাথে আমাদের সাজেশনে 5 স্টার দেওয়া রয়েছে। মৌ লিমিটেড 2024 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্য দেওয়া হলো। ব্যবহৃত কাঁচামালের মূল্য। ব্যবহৃত কাঁচামালের মূল্য আমাদের অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকবে না। এটা আমাদের ব্যবহৃত কাঁচামালের মূল্য। আমরা এটার জন্য এভাবে এর আগের অঙ্কগুলোতে এভাবে বের করেছিলাম। ব্যবহৃত কাঁচামালের মূল্য সমান প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন যোগ বাদ সমাপনী কাঁচামাল। এগুলো ক্যালকুলেশন করার পর যেটা বের হবে এটাই হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। কোনো কোশ্চেনে যদি আমাদের ব্যবহৃত কাঁচামাল সরাসরি দেওয়া থাকে তাহলে আমাদের আর পূর্বের গুলো বের করতে হবে না। অর্থাৎ আমার ব্যবহৃত কাঁচামালটা সরাসরি নিয়ে বসাতে হবে। আজকের অঙ্কে আমাদের ব্যবহৃত কাঁচামাল দেওয়া রয়েছে, সরাসরি আমরা এটা বসাবো। ব্যবহৃত কাঁচামালের সাথে আমরা যে কাজটা করব, এর সাথে লেবারের এই খরচগুলো যাবতীয় প্রত্যক্ষ খরচ, উৎপাদন মজুরি, চার্জকৃত ব্যয়, এগুলো যোগ করব। যোগ করলে আমাদের মুখ্য ব্যয় আসবে। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা ও পরিব্যয়, যাবতীয় কারখানা ব্যয়, যাবতীয় পরোক্ষ খরচ, কলকব্জা যন্ত্রপাতির অবশ্যই যোগ করলে আমাদের কারখানা ব্যয় বের হবে। তাহলে আমরা প্রথমে আহ, প্রথমে আমরা এভাবে একটা শর্ট কাটবো। শর্টকাটে এখানে লিখবো মৌ লিমিটেড মূল্য সংযোজন কর বিবরণী 2023 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য। তাহলে এখানে আমরা ব্যবহৃত কাঁচামাল সরাসরি বসাবো। ব্যবহৃত কাঁচামাল হচ্ছে আমাদের যে টাকা ছিল, আমরা ওইখান থেকে কাঁচামাল ব্যবহৃত কাঁচামাল হচ্ছে আমাদের 12,50,000 টাকা। তাহলে ব্যবহৃত কাঁচামালটা আমরা 12,50,000 টাকা ফাইনাল করে বসাবো। 12,50,000 টাকা ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ আমরা প্রত্যক্ষ খরচগুলো যোগ দিব। এখানে প্রত্যক্ষ খরচের মধ্যে আমাদের রয়েছে প্রত্যক্ষ শ্রম আর প্রত্যক্ষ আর কোনো খরচ থাকলে আমরা এটাও এর সাথে যোগ করব। তাহলে আমাদের প্রত্যক্ষ খরচের মধ্যে একটাই রয়েছে, অর্থাৎ প্রত্যক্ষ শ্রম। তাহলে আমরা সরাসরি প্রত্যক্ষ শ্রমটা এর সাথে যোগ করব। যোগ প্রত্যক্ষ শ্রম। তার প্রত্যক্ষ শ্রম হচ্ছে আমাদের 5,50,000 টাকা। তাহলে প্রত্যক্ষ শ্রমটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, যে প্রত্যক্ষ শ্রম 5,50,000 এই দুটো যোগ করার পর আমাদের যেটা বের হবে এটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। অর্থাৎ এই দুটা যোগ করার পর আমাদের আসবে হচ্ছে 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকার নাম লিখবো আমরা 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকার নাম হবে মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে তাহলে এই 18 লাখ টাকা যেটা বের হলো এটার নাম হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা ও পরিব্যয়, তারপর পরোক্ষ খরচগুলো এবং কলকব্জার অবচয় এগুলো যোগ করব। যোগ করে আমরা কারখানা ব্যয় বের করব। তাহলে কারখানার ভিতরে আমরা এখানে অনেকগুলো এন্ট্রি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল, তারপরে হচ্ছে পরোক্ষ শ্রম, পানি বিদ্যুৎ ও তাপ, তারপরে হচ্ছে আমাদের অবচয় যন্ত্রপাতি, তারপরে অন্যান্য কারখানার খরচ। তাহলে এই যে খরচগুলো হচ্ছে আমাদের কারখানার মধ্যে, তাহলে কারখানার খরচগুলো আমরা সবগুলোই আমরা এটার ভিতরে নিয়ে আসব।
অর্থাৎ এখানে যত 5টা কারখানা খরচ রয়েছে, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ পানি, বিদ্যুৎ, তাপ, অবচয়, রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি, অবচয়, অন্যান্য কারখানা ব্যয়। তাহলে এখানে রয়েছিল 1 2 3 4 5টি। এই 5টি আমরা সরাসরি এখানে আগে শিরোনাম দিব যোগ, একাধিক থাকলে আমরা শিরোনাম দিব কারখানা, কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় শিরোনামটা দেওয়ার পর এরপর আমরা সব এন্ট্রি গুলো এখানে, কারখানার ভিতরে যে এন্ট্রি গুলো বসবে সেই এন্ট্রি গুলো আমরা এখানে জাস্ট নিয়ে আসবো। অর্থাৎ কারখানার ভিতরে আমাদের এখানে রয়েছিল পরোক্ষ কাঁচামাল, তাহলে পরোক্ষ কাঁচামাল লিখলাম, পরোক্ষ শ্রম লিখলাম, পানি, বিদ্যুৎ, তাপ লিখলাম, অবচয় ও রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি, অন্যান্য কারখানা। তাহলে এগুলো লেখার পর তাহলে এই টাকাগুলো আমরা বসাবো। আহ, টাকাগুলো আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ কারখানার টাকাগুলো আমরা এখান থেকে কপি টু পেস্ট করে দিব। তাহলে কারখানা পরোক্ষ কাঁচামাল আমাদের রয়েছিল 75,000, তারপরে 25,000, 25,000, তারপরে 15,000, 20,000, 5,000। এবার আমরা এগুলো যোগ করব। যোগ করে আমরা দ্বিতীয় ঘরে লিখবো। এগুলোর যোগফল আমরা দ্বিতীয় ঘরে নিয়ে যাব। দ্বিতীয় ঘরে নেওয়ার পরে আমাদের যেটা বের হবে এই টাকাটা আমরা উপরেরটার সাথে যোগ করব। তাহলে আমাদের সবগুলো যোগ করলে আসবে হচ্ছে 2,25,000 টাকা। তাহলে 2,25,000 টাকা আমরা এখানে বসাবো। 2,25,000, 2,25,000 আমরা উপরেরটার সাথে যোগ করব। তাহলে আমাদের আসবে হচ্ছে 20,25,000 টাকা। তাহলে আমাদের হবে 20,25,000। এই 20,25,000 টাকার আমরা একটা নাম লিখবো। 20,25,000 টাকার নাম হবে আমাদের কারখানা, কারখানা ব্যয়। তাহলে কারখানা ব্যয় আমাদের 20,25,000 টাকা। এটা আমরা সরাসরি এখানে বসে দেবো 20,25,000 টাকা। তাহলে কারখানা ব্যয়ের পর আমাদের যে স্টেপ গুলো রয়েছিল এর সাথে আমরা তাহলে এম, এল, এফ এই তিনটা শেষ করলাম। এরপর আমাদের ওয়ার্ক ইন প্রসেস, প্রারম্ভিক সমাপনী। ওয়ার্ক ইন প্রসেস আমাদের এই অঙ্কে নেই, তাহলে বসাইতে হবে না। ফিনিশ গুডও নেই, তাহলে এটাও বসাইতে হবে না। এরপরে আমাদের পরিচালন খরচ, তাহলে বিক্রয় ও বিতরণ খরচ আর প্রশাসনিক খরচ। তাহলে পরিচালন খরচগুলো আমরা এখান থেকে দেখবো। আমাদের পরিচালন খরচের মধ্যে এই ম্যাথে আমাদের পরিচালন খরচের মধ্যে রয়েছে কি কি। একটি হচ্ছে অফিস ভাড়া কর্মচারী, এটি হচ্ছে আমাদের পরিচালন খরচ। বিক্রয় কর্মীর বেতন, এটাও আমাদের পরিচালন খরচ। অফিস ভাড়া পরিচালন খরচ, বিক্রয় পরিবহন পরিচালন খরচ, বিজ্ঞাপন পরিচালন খরচ। তাহলে আমরা এই পরিচালন খরচগুলো এখানে নিয়ে আসবো। পরিচালন খরচ উৎপাদন সংখ্যার আমাদের কোনো কাজ নেই। তাহলে আমাদের পরিচালন খরচের মধ্যে 5টি রয়েছে, আমরা এখানে লিখবো। এর সাথে যোগ, যোগ পরিচালন খরচ, পরি যোগ পরিচালন খরচ। তাহলে পরিচালন খরচ এটা আমরা শিরোনাম দিব। দিয়ে পরিচালন খরচের মধ্যে যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো আমরা জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবো। অর্থাৎ পরিচালন খরচের মধ্যে আমাদের রয়েছে বেতন অফিস কর্মচারী, তারপরে হচ্ছে বিজ্ঞাপন, তারপরে বিক্রয় কর্মী বেতন, অফিস ভাড়া, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন। তাহলে বিক্রয় পরিবহন এবং বিজ্ঞাপন এ পর্যন্ত হচ্ছে আমাদের পরিচালন খরচ। তাহলে পরিচালন খরচ আমরা সরাসরি এখানে নিয়ে আসবো। পরিচালন খরচগুলো আমরা এখানে কপি টু পেস্ট করে বসিয়ে দিব পরিচালন খরচ। তাহলে পরিচালন খরচগুলো বসান, পরিচালন খরচগুলো বসিয়ে পরিচালন খরচগুলো আমরা যোগ করব। যোগ করার পর আমাদের যে ভ্যালুটা বের হবে পরিচালন খরচ আমরা যোগ দিব। তাহলে একটা হচ্ছে 30,000, 36,000, 24,000, 16,000। আরেকটি আমাদের পরিচালন খরচ রয়েছে, আরেকটি হচ্ছে আমাদের বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন খরচটা আমরা এখানে ইনক্লুড করব। বিজ্ঞাপন খরচ, তাহলে বিজ্ঞাপন খরচ আমাদের দেওয়া রয়েছে। বিজ্ঞাপন খরচ হচ্ছে আমাদের 14,000 টাকা। তাহলে বিজ্ঞাপন খরচ আমরা 14,000 টাকা এখানে ইনক্লুড করব। যোগ করার পর পরিচালন খরচ যোগ করার পর আমাদের আসবে হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা আমরা এখানে লিখবো 1,20,000। 1,20,000 উপরেরটার সাথে যোগ করব। তাহলে আমাদের আসবে হচ্ছে 21,21,00,000
টাকা। তাহলে 21,45,000 লিখবো আমরা। এটার নাম লিখবো হচ্ছে মোট ব্যয়। 21,45,000 টাকা মোট ব্যয়। তাহলে মোট ব্যয়ের পরে এর সাথে আমরা 21,45,000 টাকা আমাদের মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে আমরা মুনাফাটা যোগ করব। আমরা মোট ব্যয় পর্যন্ত লিখলাম। মোট ব্যয় হচ্ছে আমাদের 21,45,000 টাকা। মোট ব্যয়ের সাথে আমরা মুনাফাটা যোগ করব। তাহলে এখানে আমাদের বলা হয়েছে মুনাফা বিক্রয়ের উপরে 20%। তাহলে 20% মুনাফা দেবো হচ্ছে বিক্রয়ের উপরে। যেন আমরা সরাসরি পার্সেন্ট ধরবো না, বিক্রয়ের উপরে বলা থাকলে মুনাফা হবে মোট ব্যয়ের সাথে গুণন 20। 100 থেকে 20 বাদ দিয়ে নিচে হবে 80। যদি 15% থাকে তাহলে উপরে হবে গুণন 15, নিচে হবে 85। তাহলে এখানে যেহেতু আমাদের 20% রয়েছে, তাহলে আমরা মুনাফা ধরবো হচ্ছে মোট ব্যয়। আমাদের মোট ব্যয় বের হয়েছে 21,45,000 টাকা। 21,45,000 গুণন 20/80, তাহলে আমাদের বের হবে বিক্রয়। এরপর আমরা মূল্য সংযোজন কর বের করব। মূল্য সংযোজন কর সমান সমান বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামাল গুণন 15%। তাহলে বিক্রয় থেকে আমরা ব্যবহৃত কাঁচামাল বিয়োগ করব। বিয়োগ করার পর 15% ধরলে আমাদের মূল্য সংযোজন কর বের হবে। এভাবে আমরা খুব সহজে মূল্য সংযোজন কর নির্ণয় করতে পারি। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ, প্রবলেম 8, এটা আমরা এখন সলভ করব। সাদির লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2024 সালে 30 জুন সমাপ্ত বছরে উক্ত উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। এখানে রয়েছে প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক তৈরি পণ্য, কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরিব্যয়, কলকব্জা অবচয়, ব্যবহার অযোগ্য দ্রব্যাদি বিক্রয়। এই এন্ট্রিটার জন্য আমাদের এই অঙ্কটা ইম্পর্টেন্ট। বিক্রয় খরচ, প্রশাসনিক খরচ, সমাপনী কাঁচামাল, সমাপনী তৈরি পণ্য। কোম্পানি বিক্রয়ের উপরে 25% হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। মূল্য সংযোজন কর 15%। তাহলে এখানে যেহেতু আমাদের প্রারম্ভিক আইটেমগুলো দেওয়া রয়েছে, তাহলে আমরা এভাবে লিখবো প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন বাদ সমাপনী কাঁচামাল, আমাদের বের হবে ব্যবহৃত কাঁচামাল। তাহলে আমরা প্রথমে লিখবো প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল আমাদের রয়েছে 3 লক্ষ টাকা। এটা আমরা প্রারম্ভিক কাঁচামাল প্রথম ঘরে লিখবো 3 লক্ষ টাকা যোগ কাঁচামাল ক্রয়। তাহলে কাঁচামাল ক্রয় রয়েছে আমাদের 4 লক্ষ টাকা। তাহলে এর সাথে আমরা কাঁচামাল ক্রয়টা যোগ করব। যোগ করলে আমাদের আসবে হচ্ছে 7 লাখ টাকা। এই 7 লাখ টাকার সাথে কাঁচামাল ক্রয়টা যোগ করার পরে আমাদের বের হবে 7 লক্ষ টাকা। তাহলে এই 7 লক্ষ টাকা থেকে সাথে ক্রয় পরিবহন যোগ হইতো, কিন্তু আমাদের ক্রয় পরিবহন দেওয়া নেই। এরপরে আমাদের কাজ হচ্ছে সমাপনী কাঁচামাল। তাহলে সমাপনী কাঁচামালটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। সমাপনী কাঁচামাল আমাদের 1,50,000 টাকা। এই 5 লাখ থেকে 7 লাখ থেকে 1,50,000 বিয়োগ করব, তাহলে আমাদের আসবে 5,50,000 টাকা। তাহলে আমরা এই 5,50,000 টাকার নাম লিখবো ব্যবহৃত কাঁচামাল। তাহলে ব্যবহৃত কাঁচামাল আমরা লিখবো হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, উপর থেকে কপি করে নিয়ে আসবো। ব্যবহৃত কাঁচামাল হচ্ছে আমাদের 5,50,000 টাকা। ব্যবহৃত কাঁচামালের সাথে আমাদের প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে। তাহলে প্রত্যক্ষ খরচের মধ্যে আমাদের কি কি রয়েছে, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম। আমাদের এই অঙ্কে রয়েছে প্রত্যক্ষ মজুরি, অর্থাৎ একটাই রয়েছে প্রত্যক্ষ মজুরি। তাহলে প্রত্যক্ষ মজুরি আমরা সরাসরি ফাইনাল করে লিখবো 90,000 টাকা। যোগ প্রত্যক্ষ মজুরি 90,000 টাকা। তাহলে প্রত্যক্ষ মজুরি আমরা 90,000 টাকা ফাইনাল করে দিব। প্রত্যক্ষ মজুরি যোগ হচ্ছে প্রত্যক্ষ মজুরি 90,000 টাকা। এই 90,000 টাকা আমরা ফাইনাল করে দিয়ে যোগ করে যেটা আসবে 90,000। 90,000 দেওয়ার পরে আমরা যোগ করব। যোগ করার পরে আমাদের যেটা আসবে এটার নাম হবে মুখ্য ব্যয়। তাহলে প্রত্যক্ষ মজুরি যোগ করার পর আমাদের যে আইটেমটা বের হলো এটার নাম লিখবো আমরা মুখ্য মুখ্য ব্যয়। তাহলে আমাদের মুখ্য ব্যয় আসবে হচ্ছে 5,50,000-এর সাথে যদি আমরা 90,000 যোগ করি,
5,50,000 যোগ 90, তাহলে আমাদের হবে হলো 6,40,000 টাকা। আমরা লিখবো 6,40,000 টাকা। এর সাথে আমরা কারখানা ও পরিব্যয় যোগ করব। কারখানা ও পরিব্যয়ের মধ্যে আমাদের একাধিক এন্ট্রি রয়েছে, তাহলে আমরা শিরোনাম দিব কারখানা ও পরিব্যয়। কারখানা ও পরিব্যয়টা আমরা হেডলাইন দিব কারখানা ও পরিব্যয়। হেডলাইন দেওয়ার পর কারখানা ও পরিব্যয়ের মধ্যে আমাদের এই অঙ্কে কি কি রয়েছে। কারখানা ও পরিব্যয়ের মধ্যে রয়েছে আমাদের কারখানা ও পরিব্যয় এবং কলকবজার অবচয়। তাহলে আমরা এই দুইটাই প্রথম করে লিখবো, কলকারখানা ও পরিব্যয় এবং কলকবজার অবচয়। কারখানা ও পরিব্যয়, কলকবজার অবচয়, এই দুইটা আমরা প্রথম করে লিখবো। তাহলে দুইটি যোগ করে আমরা দ্বিতীয় ঘরে দিব। দুইটার যোগফল হচ্ছে আমাদের 1,00,000 টাকা। তাহলে আমরা এই দুইটা যোগ করে দ্বিতীয় ঘরে লিখবো 1,00,000 টাকা। লেখার পর আমাদের কাজ করা হয়তো উপরেরটার সাথে যোগ করে আমাদের মুখ্য ব্যয় লেখা লিখতো। উপরেরটার সাথে যোগ দিয়ে আমরা লিখতাম হচ্ছে কারখানা ব্যয়। কিন্তু এই অঙ্কে আমাদের একটি প্রবলেম রয়েছে। এই অঙ্কে আমাদের ব্যবহার অযোগ্য দ্রব্যাদি বিক্রয় রয়েছে। তাহলে ব্যবহার অযোগ্য দ্রব্যাদি বিক্রয় আমাদের বাদ দিতে হবে আগে, তারপরে নামটা লিখতে হবে। ব্যবহার অযোগ্য দ্রব্যাদি আমাদের 1,000 আগে এখান থেকে বিয়োগ করতে হবে। 1,000 বিয়োগ করার পর যেটা আসবে এটাকে আমাদের শিরোনাম, এটাকে আমাদের নাম দিতে হবে। অর্থাৎ আমরা 6,40,000-এর সাথে 1,00,000 যোগ করব, 7,40,000। তাহলে 7,40,000 থেকে আমরা 1,000 টাকা বিয়োগ করব। 7,40,000 থেকে আমরা যদি 1,000 বাদ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 7,39,000 টাকা। 7,39,000 টাকার নাম আমরা লিখবো হচ্ছে আহ, কারখানা কারখানা ব্যয়। 7,39,000 টাকা কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের পরে আমরা যে আইটেম গুলো লিখবো, কারখানা ব্যয় লেখার পরে আমাদের কাজ করতে হবে প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য বাদ প্রারম্ভিক তৈরি পণ্য যোগ সমাপনী তৈরি পণ্য বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কে প্রারম্ভিক চলতি কার্য ছিল না, তাহলে প্রারম্ভিক চলতি কার্য নেই, তাহলে আমরা প্রারম্ভিক চলতি কার্য লিখবো না। এরপরে আমাদের প্রারম্ভিক তৈরি পণ্য, প্রারম্ভিক তৈরি পণ্যটা আমাদের রয়েছে 50,000 টাকা। তাহলে আমরা প্রারম্ভিক তৈরি পণ্যটা যোগ করব। প্রারম্ভিক তৈরি পণ্য 50,000 টাকা। আর সমাপনী তৈরি পণ্য বাদ দিব। সমাপনী তৈরি পণ্য হচ্ছে আমাদের 1,00,000 টাকা। প্রারম্ভিক তৈরি পণ্য, প্রারম্ভিক তৈরি পণ্য আমরা যোগ করব 50,000 টাকা। আর সমাপনী তৈরি পণ্যটা আমরা বিয়োগ করব। অর্থাৎ সমাপনী তৈরি পণ্য আমাদের 1,00,000 টাকা। 1,00,000 টাকা আমরা বিয়োগ করব। তাহলে 50,000 যোগ করব আর 1,00,000 টাকা আমাদের বিয়োগ করতে হবে। ক্যালকুলেশন করার পর আমাদের যেটা আসবে এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 6,89,000, 6,89,000 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত বিক্রিত পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় লিখবো 6,89,000। এর সাথে আমাদের কি খরচ রয়েছে, একটি হচ্ছে বিক্রয় খরচ আর একটি হচ্ছে প্রশাসনিক খরচ। এই দুইটা আমরা যোগ করব। বিক্রয় খরচ যোগ বিক্রয় খরচ এবং প্রশাসনিক খরচ। তাহলে বিক্রয় খরচ এবং প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ 43,000 আর প্রশাসনিক খরচ 77,000। দুটি যোগ করলে আমাদের আসবে হচ্ছে 1,80,000 টাকা। তাহলে আমরা 1,00,000 1,80,000 টাকা, 1,80,000, 1,80,000 টাকা, 1,80,000 টাকা, 1,80,000 টাকা আমরা তাহলে উপরে এটার সাথে যোগ করলে আমাদের আসবে হচ্ছে 8,00,000। আমাদের আসবে হচ্ছে 8,69,000। তাহলে আমাদের 8,69,000, এটার নাম লিখবো আমরা হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে 8,69,000 টাকা যোগ করে এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে আমরা মুনাফা যোগ করব। মুনাফা আমাদের মোট ব্যয়ের উপর, বিক্রয়ের উপর ধরতে বলেছে, এই জন্য আমরা লিখবো মুনাফা 8,69,000। সরাসরি পার্সেন্ট ধরা যাবে না বিক্রয়ের উপর বলা থাকার কারণে, গুণন 20/80। তাহলে গুণন 20/80 ধরলে আমাদের মুনাফা বের হবে
মুনাফা 20 গুণন 20/80, 20/80 করলে আমাদের মুনাফা হবে 2,17,250 টাকা। এটার সাথে এটা যোগ করলে আমাদের হবে বিক্রয়। বিক্রয়ের পরে আমরা লিখবো মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর সমান বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামাল গুণন 15%। তাহলে বিক্রয় থেকে ব্যবহৃত কাঁচামাল বিয়োগ করব, বিয়োগ করে যে টাকা থাকে তার 15% ধরলে আমাদের বের হবে মূল্য সংযোজন কর। এভাবে আমরা মূল্য সংযোজন কর নির্ণয় করব। আমরা এই চ্যাপ্টারে জাস্ট 5টি ম্যাথ করলেই আমাদের এই চ্যাপ্টার থেকে যে কোনো একটা ম্যাথ আসবে ইনশাল্লাহ। এই 5টি নিয়মেই পরীক্ষায় যে কোনো একটি ম্যাথ আসবে।